নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অদৃষ্টের সঙ্গে অভিসারের ৭৮ বছর পার হয়ে গেছে। ৭৯তম বছরের দিকে আমরা এগোচ্ছি। আমরা গর্বের সঙ্গে বলি, ভারতবর্ষ চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে। ভারতবর্ষ আগে যা ছিল এখন তা নেই। নতুন ভারত ৯১ সালের উদার অর্থনৈতিক নীতির হাত ধরে যে যাত্রাপথের আনন্দ গান শুরু হয়েছিল, তাও ৩৫ বছর পেরিয়ে গেল। কিন্তু এত অগ্রগতি, এত কিছু দাবির পরেও ওই সেই আপ্তবাক্যটা মনে আসে, জানেন, প্রদীপের নিচে অন্ধকার। কেন বললাম? ঋতুর সময় ঋতুমতী মেয়েদের স্বাস্থ্য রক্ষা তাদের সংবিধানের মৌলিক অধিকার। কথাটা কে বলছে? সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালার ডিভিশন বেঞ্চ। অর্থাৎ সুপ্রিম কোর্টকে অদৃষ্টের সঙ্গে অভিসারের ৭৮ বছর পরে বলতে হলো, ঋতুমতী মেয়েদের স্বাস্থ্য তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। সংবিধান যেমন তার ২১ অনুচ্ছেদে বলেছে জীবনের স্বাধীনতা, জীবন ধারণের স্বাধীনতা, ডিগনিটি, এবং একই সঙ্গে ঋতুমতী মাতৃশক্তির স্বাস্থ্য তাদের মৌলিক অধিকার। শহর কলকাতায়, বড় শহরে, মফস্বল শহরে এই সমস্যা হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু ভারতবর্ষের বহু স্কুল এমন আছে যেখানে ছেলে এবং মেয়েদের পৃথক শৌচালয় নেই। যখন একটি বালিকা ঋতুমতী হয়, লজ্জায় সংকোচে সে বলতে পারে না নিজের সমস্যার কথা, যন্ত্রণার কথা। শিক্ষক শিক্ষিকারাও ইচ্ছা থাকলে সমস্যার সমাধান করতে পারেন না। অভিভাবকদেরও কিছু করণীয় থাকে না, মুখ বুঝে ওই বালিকাদের অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। অনেকে ওই সময় বিদ্যালয়ের চৌকাঠ পর্যন্ত মারান না। সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট। সুপ্রিম কোর্ট বলেছে, এ দায় তোমাদের নয়, এই দায় ব্যবস্থার। একদম সঠিক। এবং ৩ মাসের মধ্যে প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সেই নির্দেশ কি আছে সে নিয়ে আমি বলছি না আপনাদের, কারণ আমার আজকের প্রতিবেদনের উপজীব্য তো তা নয়। কিন্তু আমি এই বিষয়টার উল্লেখ না করে আমার প্রতিবেদনের মূল প্রতিপাদ্যে যেতে পারলাম না, কারণ আমার মনে হয় এটা আমাদের সবার লজ্জা যে ৭৮ বছর পার হয়ে গেল অদৃষ্টের সঙ্গে অভিসার, যাকে পণ্ডিতজি বলেছিলেন ট্রিস্ট উইথ ডেস্টিনি। তারপরে দেশের সর্বোচ্চ আদালতকে বলতে হচ্ছে ঋতুর সময় মেয়েদের স্বাস্থ্য তাদের সাংবিধানিক অধিকার। এ লজ্জা আমরা রাখবো কোথায়? সমস্ত প্রগতি বৃথা হয়ে যায় যখন ওই ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে আমরা যা গুরুত্ব দেওয়ার দরকার সেই গুরুত্ব দিই না। আপনারা আমাকে সহায়তা করছেন, কৃতজ্ঞ। কমেন্ট বক্সে অনেকে আমার শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন, কুশল বিনিময় করেন, আমার ভুল হলে ধরিয়েও দেন। কালকে আমি ৩০শে জানুয়ারি একটা প্রতিবেদনে বলেছিলাম, ব্যাংকের পাসবই বলতে গিয়ে ব্যাংকের পাসপোর্ট, অনেকে আমাকে শুধরে দিয়েছেন, যখন ব্যাংকের আবার পাসপোর্ট হয় কি? আসলে বলতে বলতে মাঝে মধ্যে এসব বেরিয়ে যায় মুখ থেকে। আমি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত, এবং আপনারা যেভাবে আমাকে শুধরে দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। সহায়তা করবেন এই আশা করি। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলে আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। আজকের প্রতিবেদনের শিরোনাম দিয়েছি কি? দিদিমণির একই হাল। যখন বামেদের তুঙ্গ দাপট ছিল এই বঙ্গে, তখন বাম কর্মীরা একটা স্লোগান মাঝে মধ্যেই দিতেন, নির্বাচনে ফলাফল বেরিয়ে যাবার পর
বা ব্রিগেড টিগেড সমাবেশ হলে দিদিমণির একই হাল, চারিদিকে লালে লাল। সেই লাল তো এখন আর সেভাবে আমরা দেখতে পাই না। লাল শিবিরের মধ্যেও এখন নানান রকম প্রশ্ন, সংশয়, সাম্প্রতিক বিতর্ক হুমায়ুন কবিরকে ঘিরে। তার মধ্যে দেখলাম তরুণ নেতা শতরূপ, আমার অনুজ প্রতিম, ও সোজা সাপটা বলেছে তৃণমূলকে হারাতে যার সঙ্গে দরকার সমঝোতা করতে হবে। এখন ছুতমার্গের কোনো বিষয় নেই। আমি ওর এই অবস্থানকে সর্বান্তকরণে সমর্থন করি। ছুতমার্গের জাঁতাকলে পড়ে বঙ্গজ কমিউনিস্টরা যে ক্রমশ ডাইনোসর প্রজাতির প্রাণীতে রূপান্তরিত হতে চলেছেন, সেই বোধ যদি এখনো তাদের না আসে, তাহলে আমাদের তো আর কিছু করার নেই। বিধানসভা বাম শূন্য হোক, একজন সচেতন নাগরিক হিসাবে আমি এটা চাই না। বামপন্থীদের প্রতিনিধিত্ব দরকার, সংসদে দরকার, বিধানসভায় দরকার, কিন্তু বামপন্থীদের এই রাজ্যে আর ক্ষমতায় ফেরাবে না মানুষ। তারা কি করতে পারে সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে ৩.৫ দশকের অভিজ্ঞতায়। কেন আমি বললাম বলুন তো দিদিমণির কি হাল? ১৬ই ডিসেম্বর দিদিমণি তার বাসভবনে তার নিজের কেন্দ্র ভবানীপুরের ৮টি ওয়ার্ডের কাউন্সিলর, বুথ লেভেল এজেন্ট, আরো কিছু কর্মকর্তা, মেয়র ফিরাজ হাকিম, দেবাশিস কুমার, তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। ১ মাসের মধ্যে ৩০শে জুন আবার তাকে বৈঠক করতে হলো ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত পুর প্রতিনিধি এবং বিএলএ এবং অন্যান্যদের সঙ্গে। ২০২১ সালের বাই ইলেকশনে দিদিমণি প্রায় ৫৯,০০০ ভোটে জিতেছিলেন ভবানীপুরে এবং ৭২% ভোট পেয়েছিলেন। ২,০০,০০০ ভোট আছে ভবানীপুরে। এখন অব্দি তো ৪৪,০০০ ভোট বাতিল হয়েছে প্রাথমিক খসড়া তালিকায়। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ অনেকে পাচ্ছেন। শেষ পর্যন্ত ফিগারটা কি দাঁড়াবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারি না। আমি কোনো স্পেকুলেট করতেও রাজি নই। তাতেই কিন্তু দিদিমণির ঘুম উড়েছে। লোকসভা নির্বাচনে দিদিমণি যে বুথে ভোট দেন সেই বুথে তিনি পিছিয়ে পড়েছিলেন। মানে তিনি পিছিয়ে পড়েছিলেন মানে কি, তৃণমূল পিছিয়ে পড়েছিল। তাহলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৮টা ওয়ার্ড আছে, ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২। ভবানীপুরের যে জনবিন্যাস মিশ্র জনবিন্যাস, ২০% সংখ্যালঘু, বস্তি আছে, বহুতল আছে, গুজরাটি কমিউনিটির মানুষ আছেন, সর্দারজিরা আছেন, জৈনরা আছেন, বাঙালি হিন্দুরা আছেন, কিছু খ্রিস্টান আছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সাইজেবল পপুলেশন আছে। দিদিমণি আশঙ্কা করছেন কেন? কোন মুখ্যমন্ত্রীকে দেখেছেন এত চিন্তিত হতে? দুবার এলাকার, তার বিধানসভা এলাকার পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন, অসন্তোষ প্রকাশ করছেন, নজর দিতে বলেছেন ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ডে। কেন এত ভয়? কেন আপনার দিদিমণি? আপনি তো অপরাজেয়, আপনি তো বাংলার বাঘিনী। ফিরাজ হাকিম তো বলেছেন আপনি তো বাংলার বাঘিনী। নিচের বিধানসভা কেন্দ্রেই আপনি সুরক্ষিত নন। আতঙ্কের চোরাস্রোত বইছে আপনার দলের অন্দরে। কালীঘাটে কি হয় ভাব। আবার কি নন্দীগ্রামের ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে ভবানীপুরে? শুভেন্দু অধিকারী তো বলেছেন এপ্রিলে প্রাক্তন করবেন দিদিমণিকে। শুভেন্দু একবার দিদিমণিকে হারিয়েছিলেন ১৯৫৬ বলে নন্দীগ্রামে ২১-এ। নন্দীগ্রামের ভূত দিদিমণিকে তাড়া করে বেড়ায়। ভবানীপুরেও কি এবার অঘটন ঘটতে চলেছে? তাহলে দিদিমণি এত সংকটে কেন? ২৫০ আসন জিতবে তৃণমূল, এসব দাবি করছে না? যে দলটা ২৫০ আসন জিতবে সেই দলের মুখ্যমন্ত্রীর তো নিজের কেন্দ্রে যখন ভোট হবে, ভোটের শেষ প্রচারের দিন গেলেই হলো, আর কিছু করার দরকার তো হয় না তার। তিনি ১ মাসের মধ্যে ২ দফায় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন, রাগারাগি করছেন। আতঙ্ক 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 গ্রাস করেছে।
কলকাতার শিক্ষিত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত দিদিমণিকে এবার ভোট দেবে না, লিখে রাখুন, দেবে না। তারা কোনো কথা বলছে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। উত্তর কলকাতায় একটি নার্সিংহোমের সামনে একটা চায়ের দোকান, কয়েকদিন আগে আমি চা খেতে গেছিলাম, সেখানে কয়েকজন ছিলেন আমার পরিচিত। সে চায়ের দোকানে মালিক, সে মোবাইলে তারস্বরে কোনো একটা ভিডিও শুনছে, মানে ভলিউমটা একবারে খুব বাড়ানো আছে, চড়া ভলিউম। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই ব্যঙ্গ, বিদ্রুপ, প্যারোডি যা হয় আর কি। আর দেখলাম লোকে ঠিক খুব হাসছে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, টিকা টিপ্পনি করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে। এরা হচ্ছে সাইলেন্ট মেজরিটি, মুখ খুলতে ভয় পাচ্ছে না। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ মুখ খুলছে, খুলে খুলছে। শাসকের স্থানীয় নেতা এবং দাদাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে খুলছে। এরা অতীতে তৃণমূলকে ভোট দিয়েই থাকতে পারে, 2011-তেও দিয়েছিলেন, হয়তো পরেও দিয়েছেন। কিন্তু যখন বঙ্গের মানুষ বুঝলো যে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে এরা সুপ্রতিষ্ঠিত করেছে, তখন কিন্তু ওই সাইলেন্ট মেজরিটির মোহভঙ্গ হয়েছে এবং সাইলেন্ট মেজরিটির সিংহবাগ এবার হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করছে। তার মানে কি তারা কমিটেড বিজেপি ভোটার, সাপোর্টার? আদপেই নয়। তারা মনে করছে তৃণমূলকে যদি হটাতে পারে একমাত্র বিজেপি পারে, তাই তারা বিজেপিকে ভোট দেবেন। দিদিমণির নেটিভ ইন্টেলিজেন্স প্রখর, দিদিমণি অন্যান্য নেতাদের থেকে আগে ভাগে আঁচ পান পরিস্থিতি, তাই তিনি চিন্তিত এবং শঙ্কিত। কি হয় ভাব। কয়েকদিন আগে কলকাতার একটি সংবাদপত্রে খবর বেরোলো, ফিরহাদ হাকিম নাকি বিধানসভায় টিকিট পাচ্ছেন না, তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। তার বন্দর কেন্দ্র থেকে নাকি তার কন্যা প্রিয়দর্শিনী হাকিম প্রতিদ্বন্দ্বিতা করবেন, যদিও প্রিয়দর্শিনী হাকিম ভবানীপুর কেন্দ্রে থাকেন। আমাকে একজন তৃণমূলের সঙ্গে খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি বললেন, তুমি দেখেছো ববির বডি ল্যাঙ্গুয়েজ, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি বললাম, দূর দাদা, এই খবরটা খাইয়েছে, কেউ না কেউ খাইয়েছে। বলে না, খাইয়েছে তো ঠিক আছে, খোকা বাবু ববিকে এক্সপোর্ট করতে চাইছে কলকাতা থেকে দিল্লিতে। দিদিমণিরও নাকি কিছু করণীয় নেই, এটা ভদ্রলোকের ভাষা। তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বললেন যে ববিকে সরালে পরে ববির অনুগামীরা অন্তর্ঘাত করতে পারে ভোটে, এই আশঙ্কাও দিদিমণির আছে। একদিকে খোকাবাবু দিদিমণির মধ্যে একটা টানাপোড়েন চলছে। খোকাবাবু ইয়ং ইন্ডিয়া প্রফেশনালস এর আমন্ত্রণে সবাই গিয়ে কি বলেছেন, গ্র্যাজুয়ালি তিনি ক্ষমতার শীর্ষে উঠবেন, রুল আউট করেননি। তার কি বলা উচিত ছিল? এইসব প্রশ্ন হচ্ছে কেন? দিদিমণি আরো 15 বছর অন্তত মুখ্যমন্ত্রী থাকবে, তিনি আমাদের নেত্রী। কিন্তু খোকাবাবু কি বলেছেন, যে গ্র্যাজুয়ালি উত্তরণ হবে তার। দিদিমণি এটা মোটেই ভালোভাবে দেখেননি এবং খোকাবাবু যে দলের অভ্যন্তরে চ্যালেঞ্জ জানাবার জন্য তৈরি হচ্ছেন সেটা দিদিমণির থেকে বেশি কেউ জানেন না। কিন্তু দিদিমণির উপায়ান্তর নেই, তহবিলের চাবিকাঠি খোকাবাবুর হাতে, আইপ্যাকে নিয়োগকর্তা খোকাবাবু। আইপ্যাক ছাড়া দিদিমণি চলতে পারবেন না, তৃণমূলে চলতে পারবেন না। খোকাবাবু চাইছেন তৃণমূলের প্রার্থী তালিকায় তার যত সম্ভব অনুগামীকে টিকিট দিতে, কিন্তু দিদিমণি সেটা কিছুতেই হতে দেবেন বলে আমার মনে হয় না। কারণ ভবিষ্যতে কোন পরিস্থিতিতে খোকাবাবুর অনুগামী যারা জিতবেন তারা কি খেল দেখাবেন সেটা দিদিমণি সে নিয়ে ঘোর সন্দিহান। তাহলে ঘরে বাইরে প্রবল চাপ। না হলে একজন মুখ্যমন্ত্রী তার নির্বাচনী কেন্দ্রে 1 মাসের মধ্যে দুবার স্থানীয় পুর প্রতিনিধি থেকে শুরু করে বিএলএ, ফিরহাদ, দেবাশিস কুমারদের সঙ্গে বৈঠক করেন, কঠোর ইনস্ট্রাকশন দেন, 2-3টে ওয়ার্ডে বিশেষ নজর দিতে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যে ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডে বিশেষভাবে
তৃণমূল নাকি 250 আসন জিতে চতুর্থবারের জন্য দিদিমণি শপথ নেবেন। এই দাবিগুলো তো করছেন, তাহলে দিদিমণি এত চিন্তিত কেন? নিজের ঘরের মাঠে যেখানে তিনি থাকেন তার মধ্যে ভবানীপুর, এত ভয়? প্রায় 59,000 ভোটে জেতা আসন, 72% ভোট পেয়েছিলেন বাই ইলেকশনে। কি এমন হলো যে এরকম আতঙ্কের চোরাস্রোত বইছে? শুধু কি এসআইআর, নাকি আপনি বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছেন যত দিন যাচ্ছে লড়াইটা তত হাড্ডাহাড্ডি হচ্ছে? অমিত শাহ কলকাতায় এসছেন, শিলিগুড়ি যাচ্ছেন, সাংগঠনিক বৈঠক করবেন। কলকাতা এবং আশেপাশের 16টা লোকসভা কেন্দ্রে 112টা বিধানসভা কেন্দ্র আছে। সেই বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে 70টাই বিধানসভা কেন্দ্রে জয়ের টার্গেট বেছে দিচ্ছেন শাহ। এবং উত্তরবঙ্গে এবার বিজেপি সুইপ করবে। 54টা আসনের মধ্যে আগের বার তারা 30টা পেয়েছিল, এবার 40-এর কাছাকাছি তারা আসন পাবে। এবং উত্তরবঙ্গে তৃণমূল সিঙ্গেল ডিজিটে নেমে যাবে। মালদাতে তো খাতা খোলার সম্ভাবনা নেই। মালদায় লড়াইটা কংগ্রেস বনাম বিজেপি। দেখুন, 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। তার আগেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে সরিয়ে দিলেন দিদিমণি, ডাইরেক্টর অফ সিকিউরিটি করলেন। কদিন আগে মনোজ ভার্মা এসেছিলেন, বেশি দিন তো নয়। সুপ্রতিম সরকার একজন বাঙালি অফিসার, তাহলে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী একজন বাঙালি, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার একজন বাঙালি। সুপ্রতিম সরকারের জায়গায় কে গেলেন? আরজি কর কাণ্ডে যার নাম জড়িয়েছিল, অভিযোগ উঠেছিল তথ্য প্রমাণ লোপাটে, বিনীত গোয়েল, এডিজি আইন শৃঙ্খলা। অভিযোগ তো উঠেছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে, তাকে তো সরতে হয়েছিল, দিদিমণি তো সরিয়েছিলেন। আর পীযূষ পান্ডে কিন্তু লো প্রোফাইল অফিসার, এসপিজিতে ছিলেন, মনমোহন সিং এর সময় ছিলেন, মোদিজির সময় ছিলেন। ডাইরেক্টর অফ সিকিউরিটি থেকে তাকে অস্থায়ী ডিজি হিসাবে নিয়োগ করা হলো। তাহলে মনোজ ভার্মা গেলেন ডাইরেক্টর অফ সিকিউরিটি, সুপ্রতিম সরকার হলেন সিপি, অস্থায়ী ডিজি হলেন পীযূষ পান্ডে। অর্থাৎ দেখুন, মনোজ ভার্মাকে সরানোটাই খুব তাৎপর্যপূর্ণ। 3 তারিখে আইপ্যাক মামলা শুনানি, সুপ্রিম কোর্ট কঠোর কোনো নির্দেশ যদি দেয় কলকাতার পুলিশ কমিশনার পদে থাকাকালীন মনোজ ভার্মা বিরুদ্ধে, তাহলে তার মুখ পুড়বে। তাই আগে ভাগেই তাকে সরিয়ে দিলেন দিদিমণি। দিদিমণি কি আন্দাজ করতে পারছেন যে কপিল সিব্বাল, শ্যাম দিওয়ান, অভিষেক মনু সিংভি যতই ব্যারিটন ভয়েসে সুপ্রিম কোর্টে মাই লর্ড বলুন না কেন, ইডির যুক্তি অনেক অকাট্য এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত যুক্তিকেই তো মান্যতা দেয়। যতই ব্যারিটন ভয়েসে কপিল সিব্বাল আসর গরম করুন না কেন, আগে ভাগেই কিছুটা অশনি সংকেত পেয়েই কি দিদিমণি এই পদক্ষেপগুলো নিলেন? কলকাতার পুলিশ কমিশনার হিসাবে মনোজ ভার্মার অপসারণ মানে বদলি বলছি এত অল্প সময়ের মধ্যে, এটা সত্যিই আনএক্সপেক্টেড। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.